লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চিটাগংয়ে গিয়ে আপনাদের ফোন করব এবং সেখান থেকে আপনারা স্টুডিওতে এসে সরাসরি পার্টিসিপেট করতে পারবেন আমাদের স্টুডিওতে। সো ভূত এফএম টিমের সাথে দেখা তো হবেই, সেই সাথে আপনার ঘটনা আমরা শুনবো সামনাসামনি বসে নতুন বছরে, এর চাইতে বেশি আর কি। এবং আপনারা সবাই বলছিলেন যে কবে থেকে আমরা আবার শুরু করবো এই আউটডোর প্রোগ্রামগুলো, তো আমরা নেক্সট উইক থেকে করছি। অলরাইট, চলে যাব। সরি আপনাকে ইন্টারাপ্ট করেছি, সরি। আবার চলে যাই ঘটনায়। লিসেনারদেরকে সবাই নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটি দিয়ে শুরু করতে চাচ্ছি, সেটা আমি আমার যে জেলা রাজবাড়ীতেই ঘটে যাওয়া সেই ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ী যে জেলাটি, এই জেলাটির সদর থেকে যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায়, সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা। তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি, যে জায়গাটি, ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। তো যারা রাজবাড়িতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন আর নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল, ওই চরেই একটি ঘটে যাওয়া ঘটনা। আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া, এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা শুরু। ওনার দাদা ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, এই পেশায় উনি ছিলেন আর কি, ওনার দাদা। আচ্ছা, কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। তো কবর খোঁড়েন আর কি, গোরখোদক বলতে আমরা স্থানীয়ভাবে যেটা বলি আর কি, উনি গোরখোদক ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর, সেটা দাফন হয়ে যাওয়ার পর, উনি ওই যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা, ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেওয়া হয়ে যাওয়ার পর, সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার সবসময় একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোনো একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সম্পূর্ণ কবর খুঁড়ে সেটাকে আবার দাফন কফন করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল, পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনার পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পায়ের কাছে ঠেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে, এবং হাতটা দিয়ে যখন টান দিলেন তখন একটা পুরো বডি চলে এসছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়ি যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন যে এরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরানো লাশ এরকম হবে আর কি। তো কাকতালীয় ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল, ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, কোনো একটা বিষয়, কোনো চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যে একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এই ধরনের কোনো লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তো পুলিশরা দেখলেন যে এত রাত, এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন, আপনারা একটা বাঁশের মাথা টাথা এই ধরনের কিছু তৈরি করেন, লাশটা আমরা নিয়ে যাই, নিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কে, দেখা গেল যে গোরখোদক আর কি, উনি পেয়েছেন। তখন বলে তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর যেতে, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি। মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা ঘরে, এরকম সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই, তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক আর কি, তা আপনি ওনাকে একটু সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনই ওখানে উপস্থিত। তো ভালো কথা, যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন লাশ কাটা হচ্ছে, ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি উনি লাশ কাটছিলেন। হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোরখোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত শেক করছে, নড়ছে। আচ্ছা। তো উনি চমকে উঠলেন, চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন?
তখন ডাক্তার বলেন কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো বা ওনার চোখে মানে ভুল দেখেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবার এটা দেখেছেন যে হাতের এক হাত একটু নড়ছে, উনি বারবারই বলেছেন। শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত হয়ে ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখনো এই স্থানে আসেননি, আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক, যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয়, এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে, সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই। আপনি যেহেতু এটা পেয়েছেন, আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার গ্রামে গিয়ে ওনার যে কবরস্থানের উনি দায়িত্ব ছিলেন, সেইখানেই উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে, ধর্মীয় নিয়ম কারণ যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই, এখানে আসলে একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে, মানে কবরস্থানে যখন জানাজাটা হবে, তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী, বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা কিছু লোক, বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম খুব নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরীক হলেন। জানাজা শেষ হওয়ার পরে আবার ঠিক যেভাবে নৌকায় এসেছিলেন, ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা? ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কোত্থেকে আসছেন, ওনারা কোনো কথা বলেন নাই, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রথমত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কয়েকদিন যিনি ওই যে গোরখোদক, উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাতে উনি মানে একটা অদ্ভুত আওয়াজ শুনলেন, যে উনি যেখানে ঘুমিয়ে আছেন, মানে ওনার খাটের নিচে, মানে বেড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয়, ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করছেন এটা হয়তো বেড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন, এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন, উনি খাটের নিচে কিছু পেলেন না। যখন পেলেন না, তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন, তখন উনি আবার মানে শুনতে পেলেন যে শব্দটা ঘরের বাইরে থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নাই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে একই ধরনের ঘটনা ঘটা শুরু করলেন। কিন্তু এই যে কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল, উনি জানালার কপাটটা খোলেন যে এটা কি দেখি তো একটু, মানে কুকুরও না বেড়ালো না, কিছুই তো পাই না, এটা কি আসলে, জিনিসটা কি এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন, তো উনি রীতিমতো মানে খুবই ভয় পান। খুলে দেখলেন ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থা নিয়ে এসেছিলেন লাশ কাটা ঘর থেকে, ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে একদমই পাটি মোড়া লাশ। পাটি মোড়ানো ওই লাশটা। আচ্ছা। উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরাও জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু কবর টবর করো, হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো, মনের মধ্যে মনের অজান্তে হয়তো একটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে ভাই এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটা শুরু করলো। উনি রাতের বেলা বাসা থেকে মানে যখন রাতের বেলা কোনো কারণে ফিরতে আসেন বাসার পথে, তখনই দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা। এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো ওটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে সবাই জিন পজেসড আর কি, এটা ভূতের বাড়ি। আচ্ছা। মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন, বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ের কোনো কুল কিনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কিনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন
কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি রাতের বেলা যখন ঘুমিয়ে আছেন তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে বাসায় কেউ নাই। তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যেই মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি, ওইটি। উনিও তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকারে যখন ওই গ্রামের আশেপাশে যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়তই ঘটতে থাকে। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন, কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি। সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট একটা ব্যাগ ছিল, যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা। এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন, এবং উনি ওই টাকার 1 টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আর কি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, হয়তো এই কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। তখন রাসেল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা। তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ি যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে। এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ী। আচ্ছা। তো উনি ওনার পরিবারের লোকদেরকে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকায়। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বলে যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন, তৎকালীন তো মোবাইল টোবাইল এগুলো ছিল না। তো এরকম দীর্ঘ সময় যেন মাসখানেকের জন্য আবার ফিরে আসতো ব্যবসা করে। এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। রাসেল ভাই ওই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা। আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে ব্যক্তির কবর ওখানে হয়েছে, তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন 2004-05 সালের পর ওই চরটা এখন আর নাই। যারা রাজবাড়ির যারা আছেন তারা জানেন যে ওই চরটা এখন আর নাই, ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে। ওই কবরস্থানও এখন আর কিছুই নেই ওখানে। আচ্ছা। তো তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশ চলে গেছেন। এখন ঢাকাতেও সেরকম কেউ কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে। আমি একটা জিনিস বলি, শুধু জিজ্ঞেস করি আপনাকে যে আপনারা কখনো এরকম ঘটনা ঘটেছে কিনা, যে কখনো আপনারা এরকম দেখেছেন কিনা যে সমস্ত লাশ সাধারণত থানায় নিয়ে আসে, বা যে সমস্ত লাশ সাধারণত মানে বেওয়ারিশ হয় বা এরকম টাইপের হসপিটালে মাঝে মাঝে নিয়ে আসে, দেখবেন এরকম লাশগুলো ম্যাক্সিমাম টাইমে আপনি দেখবেন যে খেজুরের পাটি দিয়ে বা এরকম ভাবে মুড়িয়ে নিয়ে আসে। কোনো সময় দেখেছেন কিনা? তো দৃশ্যটা যতবারই দেখবেন আপনি খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবেন না, কিন্তু দেখলেই মনে হয় যে চোখটা সরিয়ে নেই, বেশিক্ষণ তাকিয়ে থাকতে হয়। একটা পাটিতে মোড়া লাশ, তার মুখ দেখা যাচ্ছে না, হয়তো শুধু পাটা বেরিয়ে আছে, এরকম একটা ব্যাপার। তো এটার দিকে খুব বেশিক্ষণ এই দৃশ্যের দিকে তাকিয়ে থাকা যায় না। কিন্তু রাতের বেলায় হঠাৎ করে ঘুম ভেঙে আপনি যে এই যে এখন যে ঘটনাটা শুনলাম, সেরকম যদি আপনি দেখেন যে পাশে ওইরকম পাটিতে মোড়ানো একটা লাশ, পাশ ফিরে দেখলেন যে এই পাশে পাটিতে মোড়ানো একটা লাশ, বা বাথরুমে বা ঘরের ফ্লোরে আবিষ্কার করলেন এরকম পাটিতে মোড়ানো একটা মৃতদেহ, তাহলে কেমন লাগবে? আপনি রাতের বেলায় ঘুম থেকে উঠে কত কিছুই তো দেখতে পারেন, মানে এটা হতে পারে, কিন্তু আপনি হয়তো ঘুমের ঘোরেও দেখতে পারেন, সত্যি হয়তো না, বা এরকম কোনো লাশ হয়তো আপনার পাশে আসার কথাই না, বাট আপনি যদি পাশ ফিরে যদি দেখেন যে আপনার পাশে, অথবা হাত দিয়ে হঠাৎ করে একটা অনুভব করেন যে এরকম পাটিতে মোড়ানো কিছু একটা, এবং সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারেন যে লাশ, তাহলে কেমন লাগবে? এই চিন্তাটা একটু করেন। আমরা একটু SMS পড়ি। তুষার শেরপুর থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে অসম স্টোরি, এবং তিনি এনজয় করছেন।
সুমন আমাদের SMS করেছেন কেরানীগঞ্জ থেকে। নীরব আমাদের লিখেছেন যে অনেক ভয় লাগছে। জ্যাকলিন আমাদের নাটোর থেকে SMS করেছেন, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো হয়েছে। সবুজ ইসলাম আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো হয়েছে। মৃদুল রহমান আমাদের কুষ্টিয়া থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন শিলা। এছাড়াও মারুফ আহমেদ সিলেট থেকে আমাদের SMS করেছেন। অঙ্কুর আমাদের SMS করেছেন আমাদেরকে সুম। এছাড়া SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মৃদুল রহমান, আমাদেরকে সামি মোহাম্মদ SMS করেছেন। SK তুষার আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এখানে, এবং আমাদের আমাদের ফেসবুক পেজে আপনি জানাতে পারেন কিন্তু যে কোন ঘটনাটা আপনার কাছে কেমন লাগছে। আর আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORT ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের যদি আপনি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা সরাসরি আমাদের অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন এবং একইভাবে আপনার মেইলের সাথে অ্যাটাচ করে পাঠিয়ে দিলেই হবে। আমাদের এইখানে যারা আছেন তাদের দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে লিখেছেন স্বপ্নিল আহমেদ, এছাড়া আমাদেরকে লিখেছেন আরবান, আমাদেরকে মিজানুর রহমান লিখেছেন আই লাভ ভূত এফএম। মনির খান আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম শুনছেন তিনি। স্বপন দাস আমাদের অ্যাপ দিয়ে শুনছেন এবং ফুল ভলিউম দিয়ে শুনছেন। তিনি ছবি আপ করেছেন, স্ক্রিনশট আপ করেছেন এবং অসম স্টোরি, এবং স্ক্রিনশটটা খুব সুন্দর হয়েছে, একদম মোবাইলের সবকিছু সহ তিনি মানে বেশ মজার করে নিয়েছেন এবং ফুল ভলিউম দিয়ে শুনছেন। আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি যে নাজমুল হুদা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন মাইদুল হাসান, এছাড়াও দিয়া দোলন আমাদের সঙ্গে আছেন, শান্ত কামাল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আহমেদ আহাদ, এছাড়াও ইমরান আছেন আমাদের সঙ্গে রয়েছেন MHM মুনাফ, এছাড়াও আমাদের সাথে রয়েছেন বিপুল আহমেদ, তামিম হাসান আমাদের সঙ্গে রয়েছেন, রবিউল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ডিজে হৃদয় এবং তিনিও ফুল ভলিউম দিয়ে শুনছেন, স্ক্রিনশট পাঠিয়েছেন রাইট। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রিপন হাসান এবং তিনি গাজীপুর থেকে শুনছেন এবং তিনি আছেন আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রোহিত শান।